তাহলে আমরা প্রথমেই আমাদের আগে প্রজেক্ট তৈরি করে নিই না, এটা হোক আজকে কত ডে 6 নিলাম। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেই। আর কিছু লাগবে আমাদের? এটা না, সেম হয় না এটা, এটার ক্ষেত্রে আবার কি করবেন আজকে আপনারা? টেবিলে মূলত ক্লাস। তাহলে আমি এই জিনিসটা বোঝানোর জন্য প্রথমে আগে দুইটা জিনিস নিয়ে নেই। আমরা আগে ওই কাজটা করছিলাম। প্রথমে যেটা করি, একটা H3 তে একটা হেডলাইন নেই। এটাকে যদি সেভ দিই, এখানে দেখি আসলো, তাই না? কার কোনো সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে? কিছু বুঝাইলে না অসুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, স্পেট এলিমেন্ট করি। আমরা যেটা বলি যে HTML এর যতগুলো ট্যাগ আছে তার রেন্ডারিং প্রসেসিং, অর্থাৎ একটার সাথে যেভাবে বিহেভিয়ারের দিক থেকে, অর্থাৎ সে আপনার ব্রাউজারে যে ধরনের আউটপুট দেয়, সবাই আউটপুট দিবে, কিন্তু তার প্রসেসিং এর একটা ভিত্তি করে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি। কিসের ভিত্তিতে? প্রসেসিং বা রেন্ডারিং বলতে পারি, এইটার ভিত্তিতে। কারণ এটা হয় বলে এরকম হয়, এমন না যে আমরা কোনোভাবে লিখি তাই এক ধরনের বিহেভ করে, কিংবা আমরা অন্যভাবে লিখলে আরেক ধরনের বিহেভ করে, অর্থাৎ এই জিনিসটা আমাদের হাতে না। বুঝতে পারছি? তাহলে কিছু কিছু ট্যাগ এমন আছে যাদের কাজ হচ্ছে তারা পুরো উইথটা দখল করবে। সে যে জায়গায় অবস্থান করবে ওখান থেকে তার অ্যাভেলেবেল যে পুরো জায়গাটা পুরোটাই সে দখল করবে। তাহলে এই যে এক রকমের একটা ট্যাগ পাওয়া গেল, আমি H1 দিয়ে নিলাম, কি আসলে রোলটা। তাহলে এই যে তার এলিমেন্টটা দেখাচ্ছে না, আমি এই কথাগুলো আগে একবার বলছি, তাই না? আজকে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সো এখানে দেখেন তার পরিমাপটা দেখাচ্ছে 610 আর হচ্ছে 23। এটা হচ্ছে তার এরিয়া। এখন আমি যদি ব্রাউজারটা বড় করি, আবার ধরলাম, দেখেন ব্রাউজার বড় হোক আর ছোট হোক, যাই হোক না কেন, সে তার পুরো জায়গাটাই দখল করে আছে। ক্লিয়ার? এটা পাইলাম এক ধরনের। আবার এই সেম এই জায়গাটাতেই আমরা যদি এখানে একটা কাজ করো না কেন, সবাই তো দেখতেছেন পিছন থেকে, তাই না? এখন আরো একটা ট্যাগ আমি এখানে নিয়ে আসলাম। এই দেখেন, এই ট্যাগটা আমাকে HTML কিংবা এই যে টুলটার মধ্যে, ডিবাগিং টুলটার মধ্যে সবকিছুকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। সে H1 এর একটা ট্যাগ, তার আন্ডারে এইভাবে মার্ক একটা ট্যাগ, এইভাবে সুন্দর করে দেখাচ্ছে। তো আমি যখন মার্ক ট্যাগটা মানে ধরলাম মাউসটা, তখন তারও একটা এরিয়াকে সে কভার করছে, তাই না? কতটুকু কভার করলো? যতটুকু ওর মধ্যে কন্টেন্টটা আছে, তাই না? তাহলে একটা ব্যাপার পাইলাম যে কিছু কিছু ট্যাগ এমন আছে যারা শুধুমাত্র তার কন্টেন্ট এরিয়াটুকুকেই ব্লক করে, মানে এইটাই তার এরিয়া বলে তো সে ধরে। আর কিছু কিছু আছে কন্টেন্ট যতটুকু হোক না হোক সেটা দরকার নাই, সে পুরো উইথটাই দখল করে। ক্লিয়ার? তো এই বিহেভিয়ার থেকে আমরা দুইটা জিনিস পাই। একটা হলো, দেখেন কোন ট্যাগ যদি পুরো উইথটা দখল করে
তাহলে পরবর্তী যে ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো যদি মানে সম্পূর্ণ উইথটাই দখল করে, তাহলে এরা কিন্তু বাই ডিফল্ট স্টাইলিং পাচ্ছে হলো নিচে নিচে, তাই না? দেখেন এটা কিন্তু যেহেতু সে পুরো উইথটা দখল করতেছে, তাহলে সে পাশে আরেকজনকে বসতে দিচ্ছে না। সো তার পরবর্তীতে যে আসতেছে সে কোথায় বসবে? নিচে বসবে। এই নিচে বসানোর ক্ষেত্রে কিন্তু আপনি তাকে বলে দেন নাই, কিংবা আপনি চাচ্ছেন সে পাশে বসুক কিন্তু কোনোভাবে নিচে মানে সে বসতেছে না, বসতেছে নিচে। তাহলে আপনার এটা বোঝা উচিত না সে কেন নিচে বসতেছে। আপনি তাকে পাশে চাই, তারপরে সে নিচে আছে। আবার কখন এমন হয় যে আপনি চাচ্ছেন না সে তো তার পাশে বসুক, আপনি এমন একটা ট্যাগ ইউজ করছেন ওর পাশে জায়গা খালি আছে, সে বসে গেল, কিন্তু আপনি চাচ্ছেন না তার পাশে বসুক, সে নিচে নিচে আসুক, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে বাই ডিফল্ট আপনি যে ট্যাগটা ইউজ করছেন সেটা কি ইনলাইন। ইনলাইন হলে কি হয়, সে তার পাশে জায়গাটা ফাঁকা রাখে, সো অন্য কোনো ট্যাগ যদি আসে বসতে পারে। তাহলে এই বিহেভিয়ারটা আপনার জানা উচিত। তাহলে এই ধরনের কি কি ট্যাগ আছে, তাই না? কি কি ট্যাগ আছে আমি এখন নাম ধরে বলতে পারবো না, কিন্তু আপনি দেখেন এর বিহেভিয়ারটা কিরকম। তার মানে আপনি যখন কাজ করবেন আপনি কাজের মতো করে কাজ করেন, বিহেভিয়ারটা দেখে চিনে নেবেন যে হ্যাঁ এ ডিসপ্লে ব্লক আর এ ইনলাইন, তাই না? একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা কি ইনলাইন লেভেল এলিমেন্ট। তাহলে মার্ক যে ট্যাগটা এখন পাইলাম এটা কি লেভেল? ইনলাইন লেভেল। কেন? সেটা তার কন্টেন্ট পরিমাণ জায়গায় নিছে, এছাড়া আর কোনো জায়গা সে নেয় নাই। আর H3 যেটা দিলাম সেটাকে আমি বলতেছি ব্লক লেভেল এলিমেন্ট, সে পুরো জায়গাটা দখল করছে সেই জন্য। তো তার ক্ষেত্রে বৈশিষ্ট্যের মধ্যে হয় যে ব্লক লেভেল এলিমেন্ট প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করে, প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করবে এবং শেষেও একটা নিউ লাইন প্রিন্ট করবে। তো আমরা অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখছি, বা যখনই আমাদের মনে হয়েছে যে আমাদের একটা লাইন ব্রেক চাই, তখন আমরা কি দিতাম? হ্যাঁ, স্ল্যাশ দিয়ে এন্ড দিতাম না? হ্যাঁ, তারপরে এই ক্ষেত্রে আমরা HTML এ বিআর ইউজ করতাম। এতে করে কেউ যে একটা লাইন ব্রেক হইতো, একটা লাইন ব্রেক হওয়ার মানে হচ্ছে তার পরবর্তীতে আর কেউ যেন না থাকে, অর্থাৎ যেখান থেকে শুরু হবে সে পেজের শুরু থেকে শুরু হবে, তাই না? লাইন ব্রেক হওয়ার ব্যাপারটা আমি আসবো, আর সমস্যা নাই। তাহলে কোনো মানে ট্যাগ যদি বাই ডিফল্ট এই ধরনের একটা প্রপার্টি নিয়ে থাকে বা এই ধরনের একটা বৈশিষ্ট্য নিয়েই থাকে যে তার কাজই হচ্ছে সে প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করবে, পরবর্তীতে একটা নিউ লাইন প্রিন্ট করবে, এটা যদি তার বিহেভিয়ার হয়, তাহলে তো সে অবশ্যই মানে তার পরবর্তীতে যে আসবে তাকে নিচেই বসতে হবে। কেন? কারণ সে যেখানে শেষ করছে ওখানে একটা নিউ লাইন দিয়ে শেষ করছে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? আচ্ছা, এটাকে বোঝার জন্য আমরা এইভাবে করি বিষয়টা, মানে এটাকে আমি ডুপ্লিকেট করে নেই, দুইটা H3 দিলাম, তাই না? দিয়ে এখানে সেভ দিলাম। এই যে এরা যে নিচে নিচে আসলো, এই ক্ষেত্রে আমার কথা যে এ অবশ্যই কি করছে, এই H1 যেটা সেটা ওর লাস্টে গিয়ে একটা নিউ লাইন প্রিন্ট করছে। ওকে, আমরা হেডিং এর পর আরেকটু কিছু লিখলাম। হেডিং এর পরে মার্কেট আসলো। হ্যাঁ, এখন এটা তো এই প্রথমটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলো। তাহলে এ যতই কিছু হচ্ছে সে পুরো জায়গাটার মধ্যে আছে এবং শেষ করছে কি দিয়ে? একটা নিউ লাইন দিয়ে। সেই নিউ লাইন দেওয়াতে পরবর্তীতে আমি যদি কোনো এখন যে H3টা ইউজ করছি সে নিজেও কি ব্লক লেভেল, প্রথমে যে আছে সেও ব্লক লেভেল, অর্থাৎ তাদের মধ্যে কোনো সম্ভাবনাই নাই যে তারা পাশাপাশি বসতে পারে। যে পরে আসছে সেও প্রথমে একটা নিউ লাইন নিয়ে আসছে, আবার যে আগের বার শেষ করছে সেও একটা নিউ লাইন দিয়ে রাখছে। তো এখানে কোনোভাবেই আসবে না। এখন আমি আমার প্রশ্ন বা আমার যে জায়গাটা সেটা হচ্ছে আমি নিচে যে H3টা আছে এটা যদি ফেলে দিয়ে আমি এখানে যদি ইনলাইন লেভেল নিয়ে আসি, তাহলে ইনলাইন লেভেল তার শুরুতেই প্রিন্ট দিবে না, মানে নিউ লাইন দিবে না। তাহলে সে কি উপরে যায় বসতে পারবে কিনা? বুঝতে পারি নাই, আমি সিচুয়েশনে তৈরি করি দেন বুঝতে পারি। আমি এখানে এনকোড ট্যাগ আছে না, ওইটা নিয়ে আসলাম, অত কিছু লাগবে না আমার।
ঠিক আছে, মার্কটা মার্ক সমস্যা নেই। তাহলে এই জায়গাটা একটু বুঝেন। আমি ডিসপ্লে যারা ব্লক মানে ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কথা বলতেছি কিংবা তাদের একটা বিহেভিয়ার কথা বলতেছি যে তারা শুরুতেও একটা নিউ লাইন প্রিন্ট করে, শেষেও একটা নিউ লাইন প্রিন্ট করে। এই যে কথাটা যে শুরুতে একটা নিউ লাইন প্রিন্ট করছে নাকি আমি তো দেখতেছি না একটার ক্ষেত্রে, কিন্তু শেষে নিউ লাইন প্রিন্ট করছে কিনা এটা কি এখন বোঝা যাচ্ছে? আচ্ছা কেমনে? যদি সে নিউ লাইন প্রিন্ট না করতো তাহলে এই গো টু কথাটা নিচে আসলো কেন? তাই না? জি এই যে গো টু, সে তো তার জন্য দরকার হলো মাত্র 35 পিক্সেল, এতটুকু উইথ হইলে সে বসতে পারে, অথচ এখানে অনেক জায়গা আছে, তার তো বসতে পারা উচিত ছিল, কারণ সে তো কোনো নিউ লাইন টিউ লাইনের সাথে সম্পর্কিত রাখে না। মানে আমি তো বলি নাই যে ইনলাইন লেভেলের কোনো বিহেভিয়ার এখনো বলিই নাই। তার মানে অবশ্যই এটা ক্লিয়ার যে ব্লক লেভেল এলিমেন্ট তার মানে শেষে কি করে একটা নিউ লাইন প্রিন্ট করে, তাই না? এবং সেই নিউ লাইন প্রিন্ট করাতেই এ কি করতে পারে না, তার পাশে বসতে পারে না, পরের লাইনে চলে আসে। কারণ যে লাইন ব্রেক দিলে যেটা হয়, আপনারা তো বিয়ার দিয়ে ইউজ করছেন, সো এখানে বিয়ারটা আলাদাভাবে দেওয়া লাগতেছে না, ওই দিয়ে নিচ্ছে। তো দুই পাশে যখন দুইটা নিউ লাইন থাকে তখন তো পুরো জায়গাটা তারই থাকবে, এটাই স্বাভাবিক। এখন সেটা কতটুকু জায়গা থাকবে ওইটা হচ্ছে ব্রাউজার যতটুকু থাকে ততটুকুই থাকে। এখন আমি যদি বলতাম যে না এটা একটা ফিক্স উইথ, সে এতটুকু উইথ নিবেই, এই যে এখন যেই দেখাচ্ছে 610 দেখাচ্ছে, এটা ফিক্স না, কিন্তু এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করতেছে। আমি যদি ব্রাউজার আরো বড় করি তাহলে দেখেন এটা বেড়ে গেল। তার মানে এই জায়গায় পুরো উইথটা নেওয়ার পিছনে কোনো উইথ কিন্তু সে নেয় না, মূলত পুরো জায়গাটা নিচ্ছে, এক কথায় 100% পুরো উইথটা নিচ্ছে না, পুরো জায়গাটা নিচ্ছে। অর্থাৎ তার সে যে জায়গায় অবস্থান করবে তারপরে অ্যাভেলেবেল যে জায়গাটুক সেটা সে নিয়ে নেবে। বুঝতে পারছি ব্লক লেভেল এলিমেন্টটা? জি সহজ কথা, তারপরে আমি একটু মানে রিপিট বলতেছি যেন মনে থাকে। তার মানে কিছু ট্যাগ এমন আছে যাদেরকে আমরা পাইলাম যে তারা নাকি শুরুতেই মানে তাদের বিহেভিয়ার শুরুতেই মানে তারা যেখানে বসবে ওখানে বসবেই নিউ লাইন দিয়ে, ক্লিয়ার? ওরা বসবেই নিউ লাইন দিয়ে বসবে, আবার যেখানে শেষ হবে ওখানে ওটা নিউ লাইন প্রিন্ট করে যাবে। এতে করে হবে কি অ্যাভেলেবেল পুরো জায়গাটাই তার দখলে থাকবে, ক্লিয়ার? তো আমরা নিচে পাই মানে বাই ডিফল্টলি নিচে পাই এমন যে জিনিসগুলো আছে না তার সবগুলাই ব্লক লেভেল। মানে আপনি কিছুই করেন না, যেমন লিস্টের ক্ষেত্রে লিস্ট করছি না আমরা আগে ক্লাসে, লিস্টগুলো নিচে আসছে না, তার মানে আমি ধরে নিলাম লিস্টগুলো ব্লক লেভেল, তাই না? আমার এই বিহেভিয়ারের ভিত্তি থেকে এখন আমি খুঁজবো না যে কোনটা কোথায় আছে, কি আছে, কয়টা মুখস্থ, এই ধরনের আমার দরকার নেই। আমি জাস্ট দেখি তাদের বিহেভিয়ারটা কিরকম, যদি এরকম পাই তাহলে আমি বলে দিতে পারি এরা কি ব্লক লেভেল। আর যদি দেখি যে না পুরো জায়গাটা দখল করে নাই, যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গাতে আছে সে, তাহলে সেটা কি হবে ইনলাইন লেভেল। ইনলাইন লেভেলের ব্যাপারে কিছুই বলার নাই, ক্লিয়ার? এটা পরে বলতেছি। তাহলে এই যে ব্লু কালারের তো না, এটা কি লাইট স্কাই ব্লু নাকি, মানে যেই কালারটাকে আমাকে ডট ডট দিয়ে ধরে আছে আর কি, এটা হচ্ছে কন্টেন্টের এরিয়া, মানে যতটুকুর মধ্যে কন্টেন্ট থাকবে এটা হলো ওই জায়গাটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা গেল। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে ইনলাইন লেভেল এলিমেন্ট নিতে পারি, তাই না? এই যে মার্ক কথাটা কোন কিসের মধ্যে আছে? H1 এর H3 এর মধ্যে আছে। তাহলে H3 হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এর মধ্যে আমি অনায়াসে ইনলাইন লেভেল ইউজ করতেই পারি। এমনকি আমি যদি এরকমও চাই যে এই যে এটাকে আমি যেটাকে বলতেছি ইনলাইন, এখানে ইচ্ছা করলে আমি কি করতে পারি, মানে এই কথাটাও ভিতরে হ্যাঁ ভিতরে নিতে পারি, আমি সেটাই বলতে চাচ্ছি, এখানে নিয়ে আসতে পারি না? এই যে চলে আসলো, হতে পারে তো যে পুরো একটা ট্যাগ এমন হয় না আপনার, যেমন রিড মোর, পুরো প্যারাগ্রাফে যাই বলছেন লাস্টে রিড মোরের ক্ষেত্রে আপনি এরকম একটা অ্যানকর ট্যাগ দিয়ে লিংক করে দিবেন না? তো এই ক্ষেত্রে কি হয়েছে যে একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে একটা ইনলাইন লেভেল এলিমেন্ট ঠিকমতো কাজ করতে পারে। এখন উল্টা যদি হয় ঘটনাটা যে একটা ইনলাইন লেভেলের মধ্যে একটা ব্লক লেভেল ঠিকমতো কাজ করতে পারবে কিনা, তাহলে এটাকে বোঝার জন্য আমরা একটু দেখি বিষয়টা। আমি এ ইউজ করলাম, আমার কিছু টেক্সট চাই, এরকম অল্প টেক্সট দিলে হবে না, আমি একটু বেশি টেক্সট নিয়ে নিই।
আচ্ছা, এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এনকোর ট্যাগ নামে একটা ট্যাগ দিলাম, আমার দাবি হচ্ছে এটা হচ্ছে ইনলাইন লেভেল। এই এলিমেন্টটা কি লেভেল? ইনলাইন লেভেল এলিমেন্ট। আর এই ইনলাইন লেভেলের তার যে ইনলাইন লেভেল সেটা না, সে যে এনকোর ট্যাগ এবং তার যে একটা বিহেভিয়ার যে আন্ডারলাইন করে দেওয়া কারণে বল এটা করে দিয়ে সে পুরো টেক্সটটাকে যা কভার করছে এটা আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, মানে পুরো টেক্সটটাই এনকোর ট্যাগের মধ্যে আছে এবং পুরো টেক্সটটাই লিংক হয়েছে, এটা আমার এখন যথেষ্ট ক্লিয়ার, তাই না? তো আমি এখানে যেটা যাচ্ছি যে এই জায়গাটুকুর যে এই টেক্সটটা আমি H3 এর জন্য লিখব। তার মানে আমি এখন যে কাজটা করতেছি তাহলে এই কথাটুকু তাহলে এই যে টেক্সট থেকে এই কথাটুকু এখন কার মধ্যে আছে? H3 এর মধ্যে আছে না? এরা কি ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে এটাকে আমি একটু সেভ দিয়ে আমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখেন কি হয়েছে ঘটনা, লাইনটা ব্রেক করছে এবং দুই সাইডে ব্রেক করছে, এমন না যে শুধু শুরুতে ব্রেক করছে। যদি শুরুতে ব্রেক করতো তাহলে আমার এই যে ইন্ডাস্ট্রি কথাটা এরপরে থাকতে পারতো, এই জায়গা থেকে থাকতে পারতো। তাহলে শুরুতে একটা লাইন ব্রেক করছে, তাই এরকম একটা স্পেস চলে, স্পেসটা এই জন্য আসে নাই, স্পেসটা অন্য কারণে আসছে, মানে তার লাইনটা এই জায়গা থেকে শুরু হয়েছে টেক্সট কথাটা, আর H3 যেভাবে বোল্ড হয় সেটাও বোল্ডও হয়েছে এখানে। এখন এই যে কাজটা হলো, আপনি বললেন যে তাহলে ব্যবহার করা যাবে না, বললেন ভেঙে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব আপত্তি, তাই না? লেআউট ভেঙে যাওয়ার ক্ষেত্রে আমাদের খুব আপত্তি না? আমরা কি চাই আমাদের লেআউট ভেঙে যাক? তাহলে যেমনি ভাবে আমরা চাই না যে আমাদের লেআউটটা ভেঙে যাক, সেমনি ভাবে আমি উল্টাভাবে বলতে পারি যে তাহলে ইনলাইন লেভেলের মধ্যে ব্লক লেভেল এলিমেন্ট লেখারই দরকার নাই, তাই না? যদি এই যে ঘটনাটা এখন যেটা ঘটলো, ভেঙে গেল এবং কিছু স্পেস পেলো, এরকম কি হওয়ার কথা ছিল? বা এটা কি আমি চাচ্ছি? আমি তো চাচ্ছি পুরো জিনিসটাই লিংক থাকুক, অথবা পুরো জিনিসটাই, আমি হয়তো এখানে এনকোড ট্যাগ দিয়ে ইউজ করছি, তাই এটা অন্যান্য আরো বেশ কিছু এলিমেন্ট আছে। সো ওই ক্ষেত্রে যখন এরকম হবে তখন দেখা যাবে এখানে ভেঙে যাচ্ছে বা ব্লক লেভেল তার নিজস্ব বিহেভিয়ারের মধ্যে দেখাচ্ছে, তখন কি হবে? আমার লেআউটটা ঠিক থাকতেছে না। এটাকে আমরা এইভাবে বলি যে ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে ইনলাইন লেভেল এলিমেন্ট ব্যবহার করা যায়। ব্লক একটা বড় জিনিসের কথা বলতেছি, এর মধ্যে ইনলাইন লেভেল ছোট ছোট বিষয় থাকতেই পারে, কিন্তু ইনলাইন লেভেল এলিমেন্টগুলোর মধ্যে ব্লক লেভেল এলিমেন্ট থাকা যাবে না। ক্লিয়ার? এখন যদি থাকে থাকবে, থাকা যাবে না থাকবে, কিন্তু যখন আপনি দেখবেন যে না এরকম ভেঙে যাওয়ার কোনো ইয়া নাই, এই বিষয়টা একটু দেখেন, খেয়াল করেন। যদি আমার এই কথাটুকু না থাকে, আমি চাচ্ছি আমার এই H3 তে যে হেডলাইনটা আছে, নিউজের হেডলাইনটা থাকে না, এটাকে লিংক করা থাকবে না অনেক সময় কেন সব সময় নিউজ পেপারের আপনার মেইন হেডলাইন যেটা মোটা করে লেখা থাকে ওটাকে লিংক করা থাকে না? তাহলে ওই মোটা করে লেখার জন্য তো আপনি H2 কিংবা H3 লিখছেন, সেটাকে লিংক করা যাবে না? তাহলে লিংক করার ক্ষেত্রে যদি আমি রুলস বলে দেই যে ইনলাইন লেভেলের মধ্যে ব্লক লেভেল লেখা যাবে না, এরকম যদি রুলস করে দেয় তাহলে তো এখানে এই জিনিসটা এটা ফলস, এটা রং, তাই না? কারণ এটা একটা ইনলাইন লেভেল, এর মধ্যে কি আছে? ব্লক লেভেল আছে, তাই না? কিন্তু এটা রুলস না। কিন্তু যখন আপনার মনে হবে যে না এই ক্ষেত্রে ইউজ করবেন বা এটা ভাঙবে না বা ভাঙতে এরকম কোনো অসুবিধা আপনার নাই, তো সেই ক্ষেত্রে ইউজ করেন। এই তো, এটা তো একেবারে একটা ন্যাচারাল বা সিম্পল একটা বিষয়। তাহলে আমি এটা বলতেছি না যে ইনলাইন লেভেলের মধ্যে ব্লক লেভেল ইউজ করা যাবে না। ইউজ করলে এভাবে ভেঙে যাবে, আপনি যদি এটাকে হ্যান্ডেল করতে পারেন কিংবা আপনার যদি মনে হয় যে এই ধরনের কোনো ইস্যু আপনার সাথে নাই, তাহলে থাকতেই পারে। তো এনকোড ট্যাগের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা বেশি যায় এবং এটা হয়, কিন্তু অন্যান্য গুলোর ক্ষেত্রে সাধারণত অত বেশি যায় না। ঠিক আছে? সো আপনার এগুলো একটু খেয়াল করেন বা একটু দেখেন, যে যদি হ্যাঁ মনে হয় যে ভাঙবে না তাহলে আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? এখন ওই যে কথাটা বললাম, আমরা বক্স মডেলের একটা ইস্যুতে আসি, এটা আজকে একটু পরিচিত হয়ে যাই যেহেতু আসছে। তো এই যে এইভাবে ধরলাম, তারপরে হলুদ দাগ আসলো না, এটা কি আসলো? আবার ওই যে মাঝখানে যে কালারটা আসলো এটাই বা কি আসলো? তো এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা করবে, এটাকে আমি একটু ফুল উইথ করে নেই। এটা হলো আমাদের মানে রেগুলার ভিউ, তাই না? তো এই টুলটার নাম কি বলেন তো? এটা ফায়ার বাগ না যদিও, ঠিক আছে, এটা
এটা হলো মজিলার মানে ডিফল্ট ভাবে যে ডিবাগিং টুলটা দেওয়া থাকে সেটা, অর্থাৎ এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করলে এই জিনিসটা আসে। এটা যদি না থাকে, আপনি যে কোনো একটা এলিমেন্টের উপরে রেখে ইন্সপেক্ট এলিমেন্ট যদি করেন তাহলে এটা আসতেছে। এর মানে হচ্ছে এই কন্টেন্টটা যেভাবে হইয়া আসতেছে আপনার এখানে, সেটা সে এখানে দেখাবে। মানে এক কথায় ঠিক ব্রাউজারের পিছনে কি ঘটতেছে এর সাথে, সে HTML কোথা থেকে পাচ্ছে, তার এগেইনস্টে CSS কোথা থেকে পাচ্ছে, সে যে স্পেস টুক পাইলো সেটা কোথা থেকে পাচ্ছে, সে যে একটু কালারটা লাইট হলো এটা কিভাবে হচ্ছে, তার মানে প্রত্যেকটা ইনফরমেশন এখানে থাকবে। বুঝতে পারছি? এই যে রোলে হচ্ছে এখানে CSS গুলো দেখাবে। এখন যেহেতু আমাদের CSS নাই তাই এটা ফাঁকা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একটু এই জায়গায় আসেন, কি লেখা কম্পিউটার এটাতে আসলে একটা বক্স তারা এখানে ডিজাইন করে রাখছে ডেমো। এখন এটার সাথে আপনি যদি কালার মিলান তাহলে আপনার কাছে উত্তর আছে এই হলুদ কালারটার কি বলতে কি বোঝাইছে। এটা কিন্তু মার্জিন। তার মানে এই যে এরা যে একটা টেক্সট আরেকটা টেক্সট থেকে যেভাবে দূরে দূরে বসছে, এই দূরে দূরে বসানোর ক্ষেত্রে কিন্তু কি করা হয় নাই, আমি নিজে থেকে কোনো স্টাইল করি নাই। একটা মার্জিন অটোমেটিক কার সাথে সেট করা আছে, ওই ট্যাগের সাথেই সেট করা আছে। এক এক ট্যাগের সাথে এক এক পরিমাণ সেট করা আছে। ক্লিয়ার? তো এগুলো আমরা চাইলে CSS দিয়ে জিরো করতে পারি, তখন ঠিক হবে, মানে রিসেটে চলে আসবে। তাহলে এই জিনিসগুলো HTML ডিজাইন করার সময় এই বিহেভিয়ারগুলো দিয়ে রাখছে। ক্লিয়ার? তারপরে একটু দেখেন এই যে বর্ডার আছে, প্যাডিং আছে, প্যাডিং এর কালারটা এরকম দেখাবে। আর এই যে আমার যে কালারটা একটু আগে দেখাইতেছিল, তাই না, এটা কি এই যে যেখানে সংখ্যাটা দেওয়া ওটা হচ্ছে কি কন্টেন্ট, ওটা হচ্ছে মেইন কন্টেন্টের জায়গাটা। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটা কি লেভেলের এলিমেন্ট। অর্থাৎ যদি ব্লক লেভেল হয় সেটা পুরো জায়গাটা দখল করলো, যদি শুধু কন্টেন্টের জায়গাটা দখল করলো, তাহলে আপনাকে নিয়ে আর চিন্তা করা লাগতেছে না, বা মানে আপনাকে এই কথা জিজ্ঞাসা করা লাগতেছে না যে কোনটা ব্লক লেভেল আর কোনটা ইনার লেভেল। তবে আমরা এটা দেখাই দিব বা এটা দেখবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু না জানলেও যদি ভুলেও যায় থাকি, তারপরেও আমরা ধরতে পারবো যে এটা কি জন্য কাজ করতেছে না। ক্লিয়ার? তো এখন যে ঘটনাটা ঘটবে, যে ইনলাইন লেভেল, যে ইনলাইন লেভেল অর্থাৎ আরেকটা ট্যাগের আন্ডারে যেটা হয়ে বা ছোটভাবে কাজ করে, এ আপনার মার্জিন যদি দেন ওটার মধ্যে, তাহলে সে শুধু লেফট আর রাইটে নিতে পারে, আপ আর বটম এই দুইটাতে নিতে পারে না, টপ বটমে মার্জিন নিতে পারে না। এই যে কথাটা বললাম, এটা আপনি কি তখন বুঝতেছেন যখন আপনার এখন ঠিক আছে যে হ্যাঁ এটা আমার ইনলাইন লেভেল, তাই মনে হয় কাজ করতেছে না, তাই না? তাহলে আমি কি বললাম, যদি আপনার এলিমেন্টটা কি লেভেলের হয়, ইনলাইন লেভেল এলিমেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওর মধ্যে যদি আপনি মার্জিন দেন, তাহলে সেই মার্জিনটা কোথায় পাবে, শুধু লেফট আর রাইটেই পাবে, টপ বটমে পাবে না। বুঝতে পারছি? এখানে এরকম কিছু হয়ই নাই, এখানে আপনি খুঁজেন না, তাহলে খুঁজে তো পাবেন না, কারণ এখানে আমি এই যে এই ইয়াটা দেখেন, মার্কটা দেখেন, এটা এখন আছে দেখা যায়, এই তো। তাহলে এর যেটুকু আছে এটা শুধু কন্টেন্ট পরিমাণ জায়গা নিছে, ঠিক আছে? তো এর তো কোনো মার্জিন আমি এখান থেকে দেই নাই, সো আপনি এটা বুঝতে পারবেন না। জাস্ট এখন শুধু জেনে রাখেন, কারণ আমরা মার্জিন, হাইট, উইডথ এগুলো নিয়ে কাজ করব না, সামনে করব, তখন আবার এই জিনিসগুলো আবার রিপিট হবে, নো প্রবলেম। তাহলে আর প্যাডিং একটা ইয়ে পাইলাম না, প্যাডিং কি জিনিস এগুলো আমি জানি না, এখনো ধরে নিলাম। তারপরে বলতেছি ইনলাইন লেভেল এলিমেন্ট প্যাডিং কি করবে না, সাপোর্ট করবে না, পাবে না। বুঝতে পারছি? আমি যদি মার্কে এখন প্যাডিং দেই, মানে বলি যে জায়গা ছেড়ে দাও, মানে পুরো এই শুধু হেডিং কথাটা থাকবে আর এ এবং দিস এটার জন্য অনেক দূরে চলে যায়, এরকম যদি আমি চাই, তাহলে আপাতত পারতেছি না। কেন? তার বিহেভিয়ারটা এরকম করে সেট করা, কারণ সে ধরে নিছে সে ইনলাইন লেভেল, সে অন্য একটা লেভেলকে এইভাবে মার্ক করার ক্ষেত্রে আসবে, কিংবা কোনো রকমের বোল্ড করার ক্ষেত্রে, ইটালিক করার ক্ষেত্রে, এই ধরনের যে সমস্ত টাইপোগ্রাফি আমরা দেখছিলাম না, এই সবগুলোই কি ছিল, ইনলাইন লেভেল ছিল। তো এদের নির্দিষ্ট একটা বিহেভিয়ারের জন্য শুধু বানানো হয়েছে, এদেরকে দিয়ে আপনি আরো বার বিহেভিয়ার চাচ্ছেন, এই জিনিসটার জন্য মূলত বানানো হয় নাই। যেমন মার্ক করতে চাচ্ছেন একটা জিনিসকে, সেই জন্য একটা ট্যাগ তারা বানাইছে, তাই বলে আবার সেটার মধ্যে আপনার মার্জিন, প্যাডিং, হাইট, উইডথ এগুলোর সাপোর্ট দেওয়া লাগবে এরকমটা তারা দেয় নাই। হ্যাঁ, আপনি এখন চাইলে CSS দিয়ে ডিসপ্লে চেঞ্জ করে এগুলো করতে পারবেন, বা করবো আমরা পরবর্তীতে, ঠিক আছে? আর যদি আপনার মানে এলিমেন্টটা যদি কি হয়, ব্লক লেভেল হয়, তাহলে এই সবগুলো জিনিস সাপোর্ট করবে, অনায়াসই সাপোর্ট করবে। কি কি? এই যে এখানে যেগুলো দেখাইলাম, এই যে হাইট, উইডথ যা আছে এই জিনিসগুলো অনায়াসই সাপোর্ট করবে।
তো যখনই আপনি দেখবেন যে আপনি সিএসএস দিচ্ছেন বাট পাচ্ছে না, তখন আপনি এটা একটু খেয়াল করবেন যে আপনি যে লেভেলে কাজ করতেছেন বা যে ট্যাগের জন্য কাজ করতেছেন সেটা কোন ধরনের ট্যাগ, ঠিক আছে? তো আপনার মনে হতে পারে তাহলে এরকম করলো কেন, এটা করার বেশ যুক্তিকতা আছে। মার্ক ট্যাগটার যদি ইনলাইন না হইতো, এটাকে যদি আপনার ডিসপ্লে হতো, তাহলে এরকম ভাঙা যদি যাইতো, তাহলে কি হতো, যতগুলো মার্ক ততগুলোর জন্য একটা ইন্ডিভিজুয়াল লাইন হয়ে থাকতো। এটা কি আবার আপনি চাইতেন? এটা আবার চাইতেন না। তো এই জন্য তাকে সেই বিহেভিয়ারটা দেওয়া হয় নাই যে সে ভেঙে যাবে কিংবা সে একটা পুরো জায়গা নিয়ে একটা বক্সের মতো করে একটা বিহেভ করবে, তার উপর আপনি মার্জিন পেডিং ইউজ করবেন, এটা দেওয়া হয় নাই। সো এটা আপনার জন্য ভালো হয়েছে। এখন আপনি যদি চান কিছু করতে, সেটা পারা যাবে, সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে এই পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার হলো যে আমরা HTML থেকে যতগুলো ট্যাগ পাই সেগুলো সাধারণত দুই ধরনের হয়। একটা হলো ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হলো ইনলাইন লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট বলতে আমি ওই ধরনের এলিমেন্টগুলোকে বলতেছি যারা প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করবে এবং শেষে একটা নিউ লাইন প্রিন্ট করবে এবং তার পরবর্তীতে যতটুকু অ্যাভেলেবল জায়গা আছে পুরো জায়গাটাই সে দখল করবে। আর ইনলাইন লেভেল বলতেছি যে শুধুমাত্র তার কন্টেন্টের জায়গাগুলোই নেবে। এখন কন্টেন্টে যদি আপনি পুরো ব্রাউজার ভরে ফেলেন তাহলে সে পুরো ব্রাউজারই ভরে ফেলবে, বাট সেটা কিন্তু সে পুরো ব্রাউজারের জায়গা নিচ্ছে না, কন্টেন্টের জায়গা নিচ্ছে। কন্টেন্ট আপনার হয়তো অনেক বেশি, বুঝতে পারছি? পি ট্যাগ এটা কি 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 ধরনের ট্যাগ? ইনলাইন না, এটাও ব্লক লেভেল। সেও দেখবেন নিউ লাইন প্রিন্ট করে, ঠিক আছে? তাই না? সে H1 এবং P1 যদি আপনি একসাথে লিখেন তখন কি করে, নিউ লাইন দিয়ে দেয় এখানে। আবার পি লাইন পি ট্যাগ দুইটা পাশাপাশি দিবেন, দেখবেন একটা নিউ লাইন দিয়ে তার পরবর্তীতে আপনার নতুন প্যারাগ্রাফটা শুরু করতে, তাই না? তো যাই হোক, এই জিনিসগুলো যে আমরা পড়তে পড়তে শিখে ফেলাবো, এগুলো আলাদাভাবে মুখস্থ করার কিছু নাই। আর ইনলাইন লেভেল বলতেছি যে হ্যাঁ এটা এমন একটা যে কি করবে না, এই ধরনের কাজগুলো করবে না, সে তার কন্টেন্ট পরিমাণ জায়গাটাই নেবে। ক্লিয়ার? আর বিহেভিয়ারের ক্ষেত্রে, মার্জিন পেডিং এর ক্ষেত্রে বা বক্স মডেলের ক্ষেত্রে বলতেছি যে ইনলাইন লেভেল এলিমেন্ট পেডিংটা সাধারণত সাপোর্ট করে না, ঠিক আছে? আর মার্জিনের ক্ষেত্রে শুধুমাত্র লেফট রাইটটা নেয়। আর ব্লক ডিসপ্লে যদি ব্লক হয় তাহলে সবগুলাই নিবে, এটা আমরা পরে দেখব। আর ব্লক লেভেল এলিমেন্টগুলো এই বক্স মডেলের সবগুলো প্রপার্টি কি করবে, সাপোর্ট করবে, ঠিক আছে? এগুলোর প্র্যাকটিক্যাল দেখলাম না, কারণ এগুলো আসবে সামনে, তাই না? যদি আজকে এগুলো নিয়ে ইয়া করতে যাই তাহলে ওদিন কি করব? তাই আজকে এই জায়গাটা ক্লিয়ার যে একটা কিভাবে ডিসপ্লে ব্লক, মানে ডিসপ্লে তো না, মানে ব্লক লেভেল এলিমেন্ট কিভাবে হচ্ছে আর ইনলাইন লেভেল এলিমেন্ট কিভাবে হচ্ছে, তাই না? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দুইটা যদি ব্লক লেভেলে এই রেন্ডারিং প্রসেসটা বোঝার জন্য আমরা এইভাবে একটু সাজাই নিই জিনিসগুলা। এটা ফেলে দিলাম, হেডিং পর্যন্ত থাকলো। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, এটাই নিয়ে যাই। এরকম হলো, তাই না? তাহলে প্রথমে কি আসলো, হেডিংটা আসলো, তারপরে প্যারাগ্রাফটা আসলো। তো আমি যদি এটাকে এভাবে টান দিয়ে এইভাবে উপরে নিয়ে যাই, মানে কাট করে উপরে নিয়ে গেলাম আর কি। এখন যদি সেভ দেই, তার মানে কি দাঁড়ালো বলেন তো? মানে তার যে রেন্ডারিং প্রসেসটা, মানে সে যে কোডটাকে পড়তেছে, কিভাবে পড়তেছে, লাইন টু লাইন পড়তেছে। প্রথমে আসলে প্রথমটা পড়তেছে, পরেরটা আসলে পরেরটা পড়তেছে, তাই না? তো ভালো না? ভালোই তো। এবং মানে সব প্রোগ্রামিং এই ধরনের এইভাবেই কাজ করে, মানে লাইন টু লাইন পরে পরে কাজ করে, বুঝতে পারছি? কি আর এরকম দেখাইলাম। এখন আপনি যদি কখনো এমন মনে হয় যে কোনো কারণে আপনার মনে হয়েছে যে ইমেজটা তো আমি চাচ্ছি একটু আগে দিতে, টেক্সটটা চাচ্ছি পরে দিতে, তাহলে এটা কিভাবে দেব? তো আগে পরের অনেক সিস্টেম আছে। আপনি কি করলেন, জাস্ট আপনার কোডটাকে এরকম আগে পরে করে দিলেন, তাহলে সেই ক্ষেত্রে ইমেজটা পরে পড়বে, টেক্সটটাকে আগে পড়বে, তখন এই জায়গাটায় ইমেজটা আসলো আর এই জায়গাটা টেক্সটটা আসলো। আবার চাইলে উল্টা পাল্টা করে আপনি দেখতে পারেন কিছু হয়েছে কিনা, বা এটা কোনো প্র্যাকটিস না। আমি জাস্ট এটা জিনিসটা বুঝাইতে চাইছি যে কিভাবে বিহেভিয়ারটা করতেছে, অর্থাৎ তারপর একটা কৌশল, এটা আমার জানা থাকা উচিত। এতে করে আমি তাকে হ্যান্ডেল করতে পারবো। কোনো কোনো ক্ষেত্রে আমি যদি প্রবলেম ফেস করি যে এটা তো পরে আসলো কেন, সেই ক্ষেত্রে আমি এটাকে আগে নিয়ে আসতে পারি। এখন আজকে যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করবো, একটু টেবিলের কথাই বলি। আমরা যে টেবিলে যে হেডলাইনটা দেই, মানে প্রথমে একটা বড় হেডলাইন থাকে না? বড় হেডলাইন বলতে কি, মানে কোন তালিতে কি থাকতেছে। সাপোজ এক জায়গায় নাম, তারপর আরেক জায়গায় এজ, আরেক জায়গায় স্টুডেন্ট আইডি, আরেক জায়গায় সেশন, তারপর ডিপার্টমেন্ট, এইভাবে একটা তালিকা করা থাকে না? এটার নিচে নিচে না তার ভ্যালুগুলো বসে, তাই তো? এখন আপনার এই পুরো উপরের যে কথাটা, এটা যদি কখনো কোনো ডেভেলপার বা প্রোগ্রামার কাজ করতে যায়, এটা যদি নিচে নিয়ে এসে পড়ে, তখন কি হবে আপনার টেবিলের অবস্থা?
তাহলে আপনি বুঝতে পারতেছেন আমি যে সমস্যাটার কথা বললাম? জি জি। আমরা যখন একটা টেবিল তৈরি করি প্রথমে উপরের লাইনে কি থাকে, টেবিলের আইটেমের গুলো বলা থাকে না, কি কি হবে এখানে, মানে এই ঘরে কি কি বসবে এটাই তো বলা থাকে। তো তার মানে পুরো টেবিলটা ম্যানেজ করতে চাইলে এই জিনিসটা ইম্পর্টেন্ট না? এর উপরে থাকতে হবে। এটা সবার উপরে থাকতে হবে না? এখন আমি তো দেখতেছি এইভাবে কোড উল্টাপাল্টা করলে জিনিসটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে? তখন যদি এটা উপরে না থাকে তাহলে সমস্যা হবে না? হতেই পারে। আপনি বলবেন যে আমি এরকম করবো কেন, আমি তো উপরে দেবো। তো আবার আমারও বলা হচ্ছে যে আপনি যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছেন, নিচে ডেটা, এই ডেটাগুলো তো আসবে ডেটাবেস থেকে, তখন তো কোনো ডেভেলপমেন্ট সেক্টরে এই পুরো প্রজেক্টটা যাবে, মানে একজন ব্যাকএন্ড ডেভেলপার এটার উপরে কাজ করবে, সে বুঝে নাই, সে তো HTML জানে না আপনার মতো, সে কি করলো এরকম উল্টাপাল্টা করে ফেললো, তখন তো আপনার ইনফরমেশন সব নাই হয়ে যাবে, তাই না? একটা প্রবলেম পাইলাম আমরা যে এই ধরনের রেন্ডারিং প্রসেসটা আমার কেন জানা দরকার, এবং এটাকে আমি আসলে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে এই জায়গাটা আমাকে ফোকাস করতে হবে। আরেকটা ব্যাপার হলো আমরা যখন রেসপন্সিভ সাইট চাই, রেসপন্সিভ ওয়েবসাইট চাই না আমরা, ভেঙে 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 নিচে আসুক। এবার টেবিলের ক্ষেত্রে একটু ভাবেন তো, যদি ভেঙে 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 নিচেই আসে তাহলে এজের নিচে না রেজিস্ট্রেশন চলে আসে, তাহলে এক একজনের এজ কত দাঁড়াবে? 25016 12357, এগুলো কি হবে? এক একজনের এজ হয়ে যাবে। তাহলে হলো সমস্যা? এটা সমস্যা থাক, এটা সলভ করবো পরে। তাহলে এখন যেটা করবো সেটা টেবিল দেখতেছি সবাই কানেক্ট হয় নাই। তাহলে টেবিল করার জন্য আমাদের ট্যাগের নাম কি বলেন তো? প্রথমেই টেবিলটা দিয়ে দিতে হবে। আমরা লিস্ট করছি না, লিস্ট করার ক্ষেত্রে কি প্রথমে ইউএল ওএল এরকম বলে দিছি না, এরপর লিস্ট আইটেমগুলো। তো এই ক্ষেত্রে এরকম সেম, যে প্রথমে টেবিল বানানোর জন্য প্রথমে একটা ট্যাগ নিতে হবে, নাম কি? টেবিল। ওকে, এরপর টেবিলের মধ্যে কি কি থাকে বলেন তো? মানে আমি এমনি আগে বলি, ঠিক আছে? আগে রো থাকে না, একটা টেবিলে রো থাকবে এবং কলাম থাকবে, ঠিক আছে? আচ্ছা আমি একটা জিনিস একটু, এর মধ্যে কি থাকবে বলেন? টিআর। টিআর আমরা তো এগুলো পারি না এখনো, এই জন্য আগে আগে শিখি, ঠিক আছে? আপনি তো আগে ক্লাসটা করে ফেলছেন, এই জন্য সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছি আমরা? তাহলে কি দাঁড়াইলো? টিআর নিলাম না, এর মানে কি? টেবিল রো। আচ্ছা আপনারা কোনটা দেখতেছেন, প্রজেক্টর? ইয়া তো ক্লোজ না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন এর মধ্যে আমরা কি করব বলেন? টেবিল ডাটার জন্য টিডি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আপনি ইনফরমেশন টুক দেন, যেটা চাচ্ছেন সেটা দেই। এখন আমরা দিতে চাই সিরিয়াল নাম্বার, এরকম একটা দিলাম। এখন আরো দুই তিনটা দেই, তারপরে স্টুডেন্ট সাবজেক্ট, তার সাবজেক্টগুলো দিলাম, আর মার্কসটা দেই জাস্ট। ওকে, এতটুকু যেভাবে আছে, এখন যদি আমি এখানে এইভাবে আসলো, তাই না? পাশাপাশি আসলো, বাট টেবিলের মতো কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাই তো? তাহলে আমরা আরেকটা রো তৈরি করি। যারা নতুন তারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এখন আমি যেটা, এটা একটা রো, এটা একটা রো, ওখানে দেখেন উপরে যেভাবে হেডলাইনটা ছিল তার নিচে যেটা ছিল সেটা কি এসএল নাম্বারে তার ভ্যালুটা চলে আসছে না? মানে দ্বিতীয় রোতে কি আসছে, উপরের যে বলা বা উপরের যে ভেরিয়েবল তার ভ্যালুটা আসছে না? যেমন স্টুডেন্ট নেম, এটা যদি আপনার ভেরিয়েবল হয় তার ভ্যালু কি? নিচে নামগুলো আসছে। আবার এসএল নাম্বার, এটা যদি আপনার ভেরিয়েবল হয় তার ভ্যালুগুলো কি 0 1 2 3 4 এরকম না? এগুলা ভ্যালু না? এই ভ্যালুগুলো বসবে কোথায়? তাহলে এটা যদি আপনার প্রথম রো হয় তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় রো। এখানে এই জায়গাটা কি হবে বলেন তো? এই যে এদিকে খেয়াল করেন, এই টিডিতে যেটা থাকতেছে তার ভ্যালু এটাতে থাকবে, মানে প্রথমটা, দ্বিতীয়টা, এইভাবেই হবে, তাতে করে মিলবে জিনিসটা। এই নেম কি? সাবজেক্ট
বাংলা কি খারাপ নাকি? বাংলা আমি অনেক বেশি পেয়েছি। এটা একবার নিয়ে আসি, আসলো কিন্তু টেবিলের মতো বোঝা যাচ্ছে না, তাই তো? তো এটা বোঝার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। কোথায়? টেবিলের মধ্যেই। টেবিলের মধ্যে দিলে হয় কি সবগুলো মানে পাবে জিনিসটা। তো অ্যাট্রিবিউটের নাম কি? বর্ডার। এই কথা বলতেছে কে? বর্ডার 1 কেন? 1 পিক্সেল, মানে 1 পিক্সেল পরিমাণ আমরা বর্ডার নিচ্ছি। এখানে এই জায়গায় ভ্যালুগুলো সবগুলো কি ইউনিটলেস, কোনো পিক্সেল টিক্সেল এগুলো দেওয়া লাগে না, শুধু ভ্যালুটা বলে দিলে হয়। তাহলে 1 পিক্সেলের কি দিলাম? একটা বর্ডার দিলাম। আমি এখানে যদি একটু বাড়াই, দেখছেন মোটা হলো না? টেবিলের যে বর্ডারটা সেটা একটু মোটা হলো না? এইটাই। সো এটা আমরা সাধারণত 1 পিক্সেল দিলে বুঝতে পারি। আর এইটাকেও আমরা সিএসএস দিয়ে পরবর্তীতে আরো ভালো হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, এরকম লাগে না, এরকম আপনি কোথাও দেখবেন না। ঠিক আছে, জাস্ট একটা থাকে, এরকম থাকে। তাহলে এটা টেবিলের মতো পাইলাম, তাই তো? তাই সবাই বুঝতে পারছে এতটুকু? এখন কথা হলো এইটা আর এইটা, এই দুইটা আরেকটা বাড়াই। স্যার এগুলো তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এগুলো তো অনেক সময় লাগবে। তো আমাদের কি সময় নাই নাকি? হ্যাঁ, সময় নাই? কটা বাজে? তো আমার তো হিসেবে এইভাবেই করা উচিত। যদি আরো এটা আমি মানে আমার তো টাইপ করা উচিত। এখন আমি যে জায়গাটা আসতেছি সেটা হলো এই যে এটা, এই ইনফরমেশনটা যেরকম হইলো আর এটা যেরকম হইলো সেম হয়ে গেল না? তো অনেক বড় টেবিলের ক্ষেত্রে দেখা গেল হেডলাইনটা তো হেডলাইনের মতো মনে হচ্ছে না। টেবিলের যেটা হেডলাইন সেটা হেডলাইনের মতো হইতে হবে না, কিংবা এটা। তো তার জন্য এখানে কি দিতে হয়? টিএইচ। তাহলে টিডি না দিয়ে আমরা যদি টিএইচ দেই তাহলে কি দাঁড়ালো? মানে মিনিংটা কি? টেবিল হেডার। ঠিক আছে, মানে টেবিলের যে হেডিং থাকবে, যে অংশটার উপরে বেরি করে আপনার পরবর্তীতে ভেরিয়েবলগুলো আসতেছে সেটা। তাহলে এটাকে আমরা কি দিয়ে দেই? এভাবে টিএইচ দিয়ে দিচ্ছি সবগুলোকে। এখন এখন যে ভিউটা আছে এই ভিউটা থেকে একটু চেঞ্জ আসবে। কি হলো? একটু মোটা হয়ে আসছে না? জাস্ট একটু বোল্ড হয়েছে এবং সেন্টারও কিন্তু হয়েছে। এটা আপনি বুঝতে পারবেন আমি যদি এখানে আরো কিছু টেক্সট লিখি তখন। এই দেখেন এই নেম কথাটা কোথায় আছে? ঠিক মিডলে আছে না? এই স্টাইলটুক সে মানে পাইলো শুধুমাত্র আপনার এই ট্যাগ ইউজ করার কারণে, টিএইচ। ঠিক আছে, বুঝতে পারছি? তো এতটুকুর মধ্যে আর কিছু বলার নাই। জাস্ট আপনি একটা টেবিল তৈরি করলেন, প্রথমটা চেষ্টা করলেন টিএইচ দেওয়ার জন্য। টিএইচ দেওয়ার ফলে যেটা হলো এই অংশটা একটু মোটা হলো আর এরকম সেন্টারে চলে আসলো টেক্সটটা। ঠিক আছে, আর পরবর্তী ইনফরমেশনগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা এটার আন্ডারে। আদর ঠিক আছে? ক্লিয়ার সবাই? আমাদের কিন্তু প্রবলেমটা এখনো সলভ হয় নাই। আচ্ছা, এখানে এই জিনিসটা একটু করেই দেখি। এখন এই রোটা যদি আমি এখান থেকে এই জায়গায় নিয়ে যাই, একেবারে লাস্টে নিয়ে গেলাম, তাহলে দেখছেন কি হলো ঘটনাটা? মানে কোনো কারণে যদি আমি আমার এই যেটা হেড, যেটা আমার উপরে থাকার কথা, ওটাকে যদি আমি নিচে নিয়ে আসি, সেটা নিচেই আসতেছে। এটা তো হলো না, এটা তো আমি চাচ্ছি না। এটাই তো আমার প্রবলেম, সেই শুরু থেকেই প্রবলেম। এটা কিভাবে সলভ করব? তাহলে HTML5 যেটা বলছে সেটা হচ্ছে যে এরা এই জিনিসগুলোকে একটু আলাদাভাবে চিন্তা করছে। ঠিক আছে, ওই যে টিএইচ দিলাম যে এখানে, এই যে অন্যগুলো তো টিডি দেওয়া। ও আচ্ছা আচ্ছা, কি ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে আমি স্কিপ করে গেলাম? অন্যগুলো টিডি দেওয়া ছিল, এটা বলি নাই। ওয়াও, ক্লিয়ার? এখন এই জিনিসটা একটু আবার খেয়াল করি যে HTML5 যেটা করছে সে তার এই ট্যাগগুলোর ক্ষেত্রে একটু পরিবর্তন নিয়ে আসছে। ঠিক আছে, সে কি নিয়ে আসছে বলেন তো? টি বডি নামে একটা নিয়ে আসছে, টি ফুটার আর টি হেড, তাই না? আপনি যদি টি হেড দেন, মানে এই যে আমরা টি এইচ দিয়ে যেটা করলাম, টি হেড দিবেন। আর এই যে মাঝখানে যে ইনফরমেশন টুকগুলো রাখছেন এগুলোকে বলছি কি বলেন? টি বডির মধ্যে রাখেন। আর এই জায়গাগুলো এইগুলো যদি টি ফুটার মধ্যে রাখেন, তাহলে এইবার সে বুঝতে পারবে যে টি হেডারকে সবসময় কোথায় রাখতে হবে? উপরে রাখতে হবে। ঠিক আছে, সবার উপরে থাকতে। তাহলে এটাকে আমরা কিসে বাইন্ড করব?
আচ্ছা এতটুকু কি বুঝতে পারছি সবাই? মানে আমি যে একটা প্রবলেমে পড়ছি সেটাকে আবার সলভ করার জন্য আমি এইভাবে একটা জিনিস নিয়ে আসছি, এটা তো ক্লিয়ার? এবার যদি আমি হ্যাঁ এটা হচ্ছে এই স্টাইলটা দেওয়ার জন্য যে কালারটাকে আপনি একটু মানে বোল্ড করতেছেন, টেক্সটটাকে একটু বোল্ড করতেছেন আর সেন্টারে নিয়ে আসতেছেন, এটা হলো এই কাজের জন্য। কিন্তু এই পুরো রোটাকে যে সবার উপরে ফিক্স করতেছেন এই প্রবলেমটা এখনো সলভ হয় নাই। টিএস তো দিলাম, টিএস দেওয়ার পরেও তো এটা নিচেই আসলো, কিন্তু আমাদের যে সেই শুরু থেকে যে একটা সমস্যা যে এটা উপরে থাকতে হবে সেটা তো সলভ হলো না। এই ক্ষেত্রে দেখেন এখন সলভ হয়েছে। এটা কিন্তু অরিজিনালি কোথায় লেখা আছে দেখেন, প্রসেসিং এ নিচে লেখা আছে। এবার আপনি সেই প্রশ্নের উত্তর নেন যে রেন্ডারিং প্রসেস লাইন বাই লাইন হয়, উপর থেকে পড়ে আসে, ঠিক আছে? আর আমরা HTML5 এর ক্ষেত্রে এবং এই টেবিলটা হ্যান্ডেল করতে যাই আমরা যদি এই ট্যাগটা ইউজ করি তাহলে এই সব সময় কোথায় থাকবে, উপরে থাকবে। তাহলে ওখানে প্রসেসিং যদি কেউ চায় বা কোনো ডেভেলপার প্রোগ্রামার যদি চায় যে না সে এইভাবে ম্যানেজ করবে, সেইভাবে ম্যানেজ করতে পারে, তাই না? প্রসেসিংটা আমরা তো শুধু জানি যে লাইন বাই লাইন পড়ে আসে, লাইন বাই লাইন পড়ে আসে, তার মানে যে এটা মেশিনের ডিফল্ট তা না, এটা প্রোগ্রামার ওইভাবে সেট করে দিছে, তাই এই জায়গায় তাই ওরা চেঞ্জ করতে পারে, তাই চেঞ্জ করে দেখাইছে। আর এটা আমাদের ক্ষেত্রে জরুরি ছিল যে আমাদের HTML এর হেড চার্জার থাকবে, এটা সবার উপরেই থাকবে, সবসময় থাকবে। আমি যদি কোনো কারণে যে এটা নিচেও নিয়ে আসি তাতেও সে নিচে আসবে না, আউটপুটের সে সবার উপরেই থাকবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, উপরে থাকলে তো উপরে থাকতেছে, সেটা তো আর কোনো কথাই নাই। ঠিক আছে, এটা আছেই। ভাই আমরা যদি টি হেডটা না দিয়ে যদি শুধু বডিটাকে শুধু আইডেন্টিফাই করে দিই যে এটা বডি, এই টি হেডটা কোথায় যাবে? এটা টি হেডটা কি যদি আমরা আইডেন্টিফাই না করি, এরকম বলে দিতে হবে, ঠিক আছে? টি হেডের জন্য টি হেড বলে দিতে হবে, সো সে সবার উপরে থাকবে। যদি টি বডি বলে দেন আর টি হেড যদি না বলেন তাহলে বডিকে বডির জায়গায় রাখবে, কিন্তু টি হেড আর টি ফুটারের মধ্যে কনফ্লিক্ট হবে তখন। বুঝতে পারছেন? আর আপনার অপশন তো তিনটা, টি ফুটার একটা আছে না, এখানে টি ফুটার যদি না থাকে, টি ফুটার না থাকলে তো দুইটা রো থাকতেছে, তাহলে ওই দুইটা রো এর মধ্যে উল্টাপাল্টা হইতেই তো পারে। মানে আরো তো দুইটা টিয়ার আছে, তাই না? তো দুইটা টিয়ার থাকা মানে আমার আগের সিচুয়েশন থাকা, মানে যাকে উপরে লাগবেন তাকে আগে উপরে পাবে, মানে ওখানে তখন ডিফল্ট প্রসেসিংটা হবে। আর এই যে মাঝখানে যে ইনফরমেশনটুকু আছে এটাকে আমরা কোথায় রাখবো? টি বডি মাঝখানে টি বডিতে রাখতে পারি। এখন কোনো পরিবর্তন আসবে না, যেরকম আছে সেরকমই থাকতেছে। সো টিপ বডি যে জায়গায় থাকার কথা ঠিক হেডের পরেই থাকবে টিপ বডি। বুঝতে পারছি? এখন আমার চাই কি টি ফুটার। তো টি ফুটারের জন্য আমি এরকম একটা টি আর আগে নিয়ে আসলাম এই জায়গায়। এখন এখানে ভ্যালু চেঞ্জ করি আমি, তাতে বুঝতে পারবো জিনিসটা। ভ্যালু চেঞ্জ করি, এটা আমি এরকম ফাঁকা স্পেস দিই, এখানে কেউ নাই, তার কোনো সাবজেক্টও নাই। বুঝতে পারছি? টিডি একটা জাস্ট একটা কিছু বানাইলাম, বানানোর পরে আমি এখানে সেভ দেই, এই যে জিনিসটা আসছে, তাই না? এটা হলো টি ফুটার, এটা সবার লাস্টেই থাকবে, এটা আমি চাই। কিন্তু এখন যে অবস্থায় আছে এই অবস্থা যদি আমি এটাকে ধরে আমি টি বডি কোথায়, এটা না এখানে নিয়ে যাই, তাহলে দেখি কি হয়। তাহলে অনেকগুলো প্রশ্ন উত্তর চলে আসবে। কি হলো? গেল? তাহলে এটাকে যদি আমি টি ফুটারে রাখি তাহলে কি হয়, তাহলে দেখি এখন কি ট্যাগের নাম কি, টি ফুট না টি ফুটার? হ্যাঁ, টিকেট নাম জানি না, টি ফুট। হয়েছে? এখন কি হওয়া উচিত? নিচে আসছে। এখন আমার পুরো প্রসেসটা কি দাঁড়ালো দেখেন, আমার টি হেড এবং টি ফুটার পাশাপাশি থাকলো, টি বডিটা নিচে দিল। এখন ডেভেলপমেন্টে কি হয়, কোন রিকোয়ারমেন্টের ভিত্তিতে আসলে এই কাজটা করা হয়েছে সেটা একটু বুঝেন। আমি এখানে যে ডেটাগুলো দিচ্ছি, যে ফিল্ডে যে ভ্যালুগুলো দিচ্ছি, এইগুলো তো ফিক্স না, এগুলো ডেটাবেস থেকে আসবে না। আমি যখন রেজিস্ট্রেশন করব তখন আমি আমার কোন ডিপার্টমেন্ট, কখন আমি তখন কি সাবজেক্ট নিয়ে পাস করছি, ওটার কি রেজাল্ট, এই ম্যানেজমেন্টটা কি এইভাবে টি হেড টি এরভাবে ধরে ধরে আসবে?
আসবে না। এবং সেই ক্ষেত্রে যেটা হবে, ডেভেলপমেন্ট যারা করবে তারা এইভাবে কাজও করবে না, তারা শুধু একটা টিয়ার নিয়ে কাজ করবে। কয়টা টিয়ার? একটা টিয়ার নিয়ে কাজ করবে, এটাকে লুপে ফেলবে, এটাকে একটা লুপে ফেলবে এবং এই ভ্যালুগুলোর ক্ষেত্রে একটা ভেরিয়েবল ইউজ করে দিবে। কি? একটা ভেরিয়েবল দিবে। এখন ভেরিয়েবলের ভ্যালু প্রতিবার যখন লুপ ঘুরবে তখন ভ্যালুগুলো চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে প্রতিবার এই জায়গায় যার যার নাম তার সাথে এসে পড়বে। এতে করে হলো কি, সে কখনোই আপনার এই জায়গাগুলোতে হাত দিবে না। এই যে টি হেড টি ফুটার যে অংশটুকু আছে ওটা মনে করেন ফিক্স থাকতেছেই, ওটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে অ্যাপ্লিকেশনে এসে আপনার টি বডিটা খুঁজে পাবে, তারপরে বাস এখান থেকে সে তার এরকম ভেরিয়েবলটা বলে শুধু এতটুকুর মধ্যে কাজ করেই সে তার মতো করে সেক্টরটা মানে ইয়া করে ফেলতেছে। এতে করে আপনি যদি কখনো মনে হয় যে আমি তো ওই যে লাস্টে দিয়ে এখানে টোটাল দেখাবো, লাস্টের ফিল্ডে টোটাল দেখাই না অনেক সময়, যদি এটা আমি যদি এখন স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, আপনি যদি অন্য বিজনেস পারপাস কোনো কিছু নিয়ে কাজ করেন, নিচে লাস্টে যে টোটাল দেখাবেন, তো টোটালটা যদি কি উপরে থাকলে আপনি তো হিসাব পাবেন না। এই রোটাতে যদি আপনি টোটাল দেখান, এটা যদি উপরে থাকে তাহলে কি আপনার হিসাব মিলবে? তাহলে বুঝতে পারতেছি, মানে আমরা আমাদের প্রয়োজনীয় জায়গা থেকে বুঝতেছি যে এটা লাস্টে থাকাটা খুব জরুরি। আর রেন্ডারিং প্রসেস যেহেতু লাইন বাই লাইন হয়, কোনো সিস্টেমে যদি এটাকে উল্টাপাল্টা করে ফেলি সেটা সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা যদি টি বডি, টি ফুট আর এই টি বডি এরকম করে দেই বা টি হেড দিয়ে দেই, তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? HTML এর এই জায়গাটা ওকে? ওকে, আমরা এখন জাস্ট দুইটা অ্যাট্রিবিউট নিয়ে একটু কাজ করব, দেন একটা এক্সারসাইজ দেব। ওকে, আচ্ছা দেখেন, আমি ওখানে দুইটা জিনিসকে কিভাবে মার্জ করছিলাম না, দেখাইছিলাম না দুইটা কিভাবে মার্জ করা। তো এখন এই টেবিলটা যদি আমরা HTML এ বানাইতে চাই তাহলে কিভাবে বানাবো? তাহলে আমাদেরকে একটা মার্জ কিভাবে করছি সেটা আমাকে জানতে হবে। আপনি ওখানে আমি তো দেখাইলাম মার্জ কিভাবে করে, তাহলে এই জায়গাটা যদি আমি কোনোভাবে মার্জ করাটা শিখতে পারি তাহলে আমি এই ধরনের যে কোনো টেবিল তৈরি করতে পারবো। জাস্ট ট্রিকটা শুধু একটা জায়গায় মার্জ করা। ক্লিয়ার? আমি চাচ্ছি এখানে দুইটা নাম না একটা নাম থাকবে, প্রথমে এইটাই চাচ্ছি, এটাই জটিল। আগে জটিলটা করি নাকি, পরে সহজটা হয়ে যাবে। এই সবাই বুঝি, মাথা নিচে কেন? লেখার কোনো দরকার নাই, লেখার হলে আমি বলবো। তাহলে একটু খেয়াল করেন, এই যে দুইটা নাম, এই দুইটা নামের প্রতি আমি একটা নাম চাচ্ছি, অর্থাৎ আমি একজন স্টুডেন্ট যার বাংলা সাবজেক্ট এত মার্কস, যার ইংরেজি সাবজেক্ট এত মার্কস, এই জিনিসটা আমি দেখাবো। তাহলে সেই ক্ষেত্রে আমার একজন স্টুডেন্ট হওয়া উচিত। এখানে নাম কয়জনের হওয়া উচিত? একজন। সাবজেক্ট বাড়তেই পারে, সমস্যা নাই, একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে সেই ইন্ডিভিজুয়াল মার্কস পাইছে, ঠিক আছে? তাহলে আমার এই জায়গায় বাংলা জায়গায় আমি ইংলিশ নিয়ে নিই, তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। আরেকটা কোথায়? তাহলে এটা যায় নাই কেন? ও সেভ করি নাই তাই? তাহলে এরকম আরেকটা তৈরি করে নিই টি বডিতে। সবাইকে দেখতেছি না, অনেক নিচে চলে গেছে। দাঁড়ান, এটা আমি সলভ করে দিচ্ছি। ও তাহলে দেখুন, বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টই আমার। আমি বলতে চাচ্ছি দুইটা সাবজেক্টে একজন স্টুডেন্টের, সেই ক্ষেত্রে এখানে কয়জন নাম হওয়া উচিত? একজন। আর এই দুইটা মিলে একটা হওয়া উচিত। ক্লিয়ার? এবার সিরিয়াল নাম্বার হওয়া একটা উচিত। ওকে, আমি সিরিয়ালটা করে দিব। এখন যদি এই দুইটা মিলে একটা হয় তাহলে ভ্যালু কয়টা হবে? একটা। আরেকটা তো দরকার নাই। তাহলে এই জায়গায় মুছে ফেলতে চাওয়া মানে কি? এই জায়গা থেকে মুছে ফেলা। আমি এটা মুছে ফেললাম। ক্লিয়ার? কোথা থেকে মুছছি একটু খেয়াল করেন, টিয়ার এর মধ্যে কেন? কারণ আমিও, এটা হলো আমার একটা রো, আমি দ্বিতীয় রো এর প্রথম জিনিসটা চাচ্ছি না, দ্বিতীয় রো এর প্রথম কলামটা চাচ্ছি না। তাহলে আমি এখন ঠিক আসছে কিনা দেখেন, দ্বিতীয় রো এর প্রথম কলামটা ফেলে দিলাম, তাই না? আমি এখন রিলোড দিব না, রিলোড দিলে সব ভেঙে চলে যাবে, আপনার বুঝতে অসুবিধা হবে। তাহলে এই জিনিসটা আমি ফেলে দিলাম, কিন্তু ফেলে দিলে কি আমি শুধু চলে গেলে হবে? এই জায়গাটা ভরাট করে দিতে হবে না? মানে এই দুয়ে মিলে একটা বানাইতে হবে না? তাই তো? বুঝলে? মানে এই জায়গাটা তখন ফাঁকা। ওহো, হ্যাঁ সেটাই তো, এই আগে চলে আসবে দেখে তো আমি রিলোডটা দিচ্ছি না, ঠিক আছে, আপনাকে বোঝানোর জন্য। তাহলে এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেল, তাই তো? তো আমি যদি এখন যে অবস্থা আছে যদি সেভ দেই,
ধরো বাঁচাইতে চাই লাভ নাই। হলো উল্টা পাল্টা গেল ভেঙে চুরা। এখন কি হবে আমার? জোড়া লাগাইতে হবে। এখন আমাকে এটা তখনই সলভ করা সম্ভব হবে যদি আমি এই যে জায়গাটা কেটে ফেলছি এটা আমাকে কোনোভাবে পূরণ করে দিলেই তাহলে হয়ে যাবে। তো এটা পূরণ করার সিস্টেম হচ্ছে আপনি কাকে দিয়ে পূরণ করবেন? একে দিয়ে না, টিডি দিয়ে আমি তো বলি নাই, আপনি যাকে দিয়ে পূরণ করতেছেন মানে এই ভ্যালুটা দিয়েই তো এই ভ্যালুটা পূরণ করতে চাইতেছেন। তাহলে এখানে যান একটা অ্যাট্রিবিউট লিখেন কি রো স্প্যান। কেন আপনি দেন দুইটা রো কে কিন্তু একসাথে করতেছেন, দুইটা রো না এখানে এই যে ভেঙে ফেললেন। এখন আমি কিভাবে বুঝাবো? ভেঙে ফেলার উচিত হলো না থাকলে আমি বলতে পারতাম না যে রো দেখাইতে পারতাম না। তাহলে আমি এখন রো স্প্যান দেখি, অ্যাট্রিবিউটের নাম কি রো স্প্যান পড়েন আর স্পান পড়েন যাই পড়েন রো স্প্যান, ঠিক আছে। এখন এখানে আমি ভ্যালু কত দিব? 2 দিব, কারণ দুইটা রোকে যেন সে মার্জ করে দেয় এর মানে হবে তাই, দুইটা রোকে যেন মার্জ করে দেয় তার জন্য আমি 2 দিলাম। দিয়ে আমি একটু আসি, এই দেখেন হলো না জিনিসটা, দুইটা মার্জ হয়ে সুন্দর হয়ে একটা হলো। ক্লিয়ার? এবার আপনি বলেন আমি যদি এই দুইটা নামের জায়গাটা একসাথে মানে এক করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এটা ফেলে দেই আর এই জায়গায় কত দিব? এই ভ্যালুটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট যতগুলা অনেকে এইবার বুঝতে চেষ্টা করে আমার নিজের একটা আর একটা তার মানে দুইটা, এরকম কোনো হিসাবের দরকার না। আপনি জাস্ট শুধু দেখেন কয়টাকে মার্জ করতেছেন, দুইটা। একটাকে তো একটা কোনোদিনও মার্জ হয় না, একটা তো অলরেডি যেভাবে সেল করা সেভাবে আছেই, একটাকে একটা কখনোই চিন্তা করা হয় না, বাস দুইটা হবে বা তার চেয়ে বেশি হবে। এবার যদি আমি দেই এই তো হলো। এখন এটা একটা ফরম্যাটে আসছে যে হ্যাঁ স্টুডেন্ট একজন ফার্স্ট স্টুডেন্ট যার নাম হচ্ছে এই, সে বাংলাতে এত পাইছে ইংলিশে এত পাইছে, তাই না? নামটা কি লিখছেন পড়ে? না বাংলা আমি তো ওগুলো ডামি টেক্সট নিয়ে আসছি এই জন্য এরকম হয়েছে। কত রকমের বিপদে পড়তে হয়। ক্লিয়ার না? এই দুটো একটা জিনিস ভালো বোঝা গেল তো? এটা কিন্তু একটু মানে ইয়া ছিল। তাহলে আবার একটু বলি যে রোজ পেনের যখন ব্যাপারটা আসবে তখন আপনি আপনার হিসাবে চিন্তা করেন, যেমন আমার এই ওয়ার্ডের কথা চিন্তা করেন। এই জায়গায় আমার রোজ পেন ছিল, এটা কিন্তু একটা রোজ পেনই করা হয়েছিল তাই না? কন্ট্রোল জেড দিলে কি আসবে আমার এটা? এই জায়গাটা দেখেন, আমি চাচ্ছিলাম এই দুইটা জিনিসকে মার্জ করতে। তাহলে এ একটা রো এ আর একটা রো, কিভাবে যদি এই দাগটা পুরো এই পর্যন্ত পার হইতো, হয়েছিল না? এভাবেই তো ছিল এই রোড এই আমি পরবর্তীতে মার্জ করার তাহলে এরকম হয়েছে। তাহলে যখন আপনি রো এর কথা ভাববেন তখন এর মানে একটা টিয়ার অপর আরেকটা টিয়ারের যাই আপনি কি করতেছেন, কাজ করতেছেন। এর নাম যদি আমি বলি তাহলে এটা হচ্ছে প্রথম টিয়ারের প্রথম টিডি, এটা হচ্ছে প্রথম টিয়ারের দ্বিতীয় টিডি, প্রথম টিয়ারের তৃতীয় টিডি। এরকম ভাবে পড়া যায় না? আমরা এই যে ম্যাট্রিক্সে পড়ছি না? তো এখন আপনি চিন্তা করেন তাহলে কাকে কাকে মার্জ করতেছেন? আপনি মার্জ করতেছেন প্রথম টিয়ারের প্রথম টিডি এবং দ্বিতীয় টিয়ারের প্রথম টিডি। ক্লিয়ার? তাহলে এই দুটাকে আগে খুঁজে বের করেন। এই দুটাকে যদি আমি এখান থেকে খুঁজে বের করতে চাই তাহলে এটা ভালো বুঝতে পারলেই হবে। আমার জাস্ট আজকের মানে পুরো ক্লাসের অবজেক্টিভ শুধু এই জায়গাটাই, ঠিক আছে? এই রোজ পেন আর কলেজ পেন এই দুইটা জিনিস সলভ করে দিলে আপনার যে কোনো রকমের টেবিল বানাই তার কোনো অসুবিধা হবে না। যত রকমের টেবিল হোক, যত ডিফিকাল্ট টেবিলই হোক, জাস্ট আপনি একটু সময় নিলে এটা পারবেন। জাস্ট এটা একটু ভালো করে বুঝে যান যে আপনি কাকে কাকে হিট করতেছেন। তো এই ছিল আমার টেবিল আর এখানে হচ্ছে এই আমার টেবিল। তো আমি চাচ্ছি এই দুয়ে মার্জ করব, এই দুয়ে মার্জ করব। দেখেন আমি সিলেক্ট করছি কাকে কাকে, ও দুটাকে বললে হবে না, বলতে হবে যে প্রথম রো এর প্রথম কলাম যেটা এবং দ্বিতীয় রো এর প্রথম কলামকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করে সেল মার্জ করছি, এখন ঠিক আছে তাই না? তা আমি যাকে যাকে সিলেক্ট করছি এখান থেকে সিলেক্ট করি, এই একজন আর এই একজন। কিভাবে? এই যে আমি এই ওয়ান আর এই ওয়ান এই দুয়ে মিলে আমি কাজ করতে যাচ্ছি। তাহলে ওখানে এর পরবর্তীতে ঘরটা বাদ হয়ে গেছে না, মানে ওখানে ভ্যালু তো আর ভ্যালু থাকবে না। তাহলে এই জায়গায় আর ভ্যালু যেহেতু ভ্যালু থাকবে না, তাই আমি এটাকে ফেলে দেই। ফেলে দাও মানে কি? মানে ডিলিট করে দিলাম, কিন্তু জায়গাটা এখনো রইলো। এই জায়গাটা আমি ওকে দিয়ে যদি পূরণ করে দিতে পারি তাহলেই তো হয়ে গেল।
তাহলে আমি আবার এখানে যাই, কি লিখবো? হ্যাঁ, দুইটাকে আমি তখন সিলেক্ট করছিলাম না, এই জায়গায় কয়টা সিলেক্ট করতেছি? দুইটা। এই তো হয়ে গেল, বুঝে গেল? এভাবে চিন্তা করবেন, জাস্ট আপনি আপনার মানে টেবিল থেকে চিন্তা করেন কাকে কাকে করতেছেন, ওদেরকে আবার এখানে খুঁজে বের করেন ওই পার্সপেক্টিভ। অর্থাৎ শুধু রো এর ক্ষেত্রে একটু জটিল, টিডি তো আরো সহজ। এটা একটু ভালো করে বুঝেন, একটু সময় নেন, দরকার হলে সমস্যা নাই। যে আপনি রো স্প্যান এখানে বসাচ্ছেন, তার মানে বাদ পড়বে তারপরে টিআর থেকে, বুঝতে পারছি? আমি নিচে যতগুলো করতে যাবো একই প্রসেস। হ্যাঁ, তখন আমার এই জায়গায় আরেকটা থাকতো, তখন এই যে এখন আছে না, তাহলে এখন দেখেন এই জায়গায় একটা অলরেডি থাকার কথা ছিল, ফেলে মানে পড়ে গেছে। এখন যদি আপনি এইভাবে যদি রিলোড দেন তাহলে কি হবে বলেন তো? একটু ভেঙে যাবে। কেন বলেন তো? এখানে আপনি দিয়েছেন 2, মানে দুইটাকে মার্জ করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে তো এখানে আমি এটা প্রথমে নিই, তারপরে আপনাকে আবার জটিলতা ফেলি। এবার দেখেন এই তো হলো, এইভাবে আছে না? তাহলে আপনি যাচ্ছেন এই যে এইটাকেও এর সাথে মার্জ করবেন, এইটাকেও এর সাথে মার্জ করে দেবেন। সেইভাবে কি করবে? তাহলে এটাকে ফেলে দেন, ফেলে দেওয়া মানে সিলেক্ট করতেছি আমি এক কথায়। এটাকে ফেলে দিলেন, আর এখানে কত দিবেন? 3। কেন বুঝতে পারছেন? এই যে একটা, দুইটা, তিনটা, আগে একটা হয়ে গেছিল না? এখন আপনি এই যে এইটা চিন্তা করেন, একটা, দুইটা, তিনটা, এই তিনটাকে মিলে একটা বানাইছেন না? সো এখানে 3 দেন। এই বুঝি নাই কে কে? একটা জায়গায় বুঝলে হবে, আমার কোনো সমস্যা নেই রিপিট করতে, কারণ আমি একটা জায়গায় বুঝাইতে পারলেই হবে শুধু, কোনো না কোনো ভাবে। তাহলে আমরা সেম একই কাজটা আবার এই জায়গার জন্য করতেছি, যে বাংলা এবং ইংলিশ একজনেই পরীক্ষা দিচ্ছে, সো নাম এখানে দুইবার থাকতে পারবে না। এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে কিভাবে করব? এই যে এটাকে ফেলে দিই নাকি, এটাকে ফেলে দিয়ে এই ফয়সাল যেটা আছে একে নিয়ে আসলাম, হলো? আবার সেম কাজটা এই জায়গায় করি আমাদের এই ইয়াতে, তাহলে একে বাদ দিয়ে দেই, আর এর জন্য কি করব? হলো না জিনিসটা? এখন তাদের সাবজেক্টের নাম আপনি ভিন্ন ভিন্ন করে দেন, দেখবেন ঠিকঠাক আপনার টেবিলটা টেবিলের মতো মনে হচ্ছে। ক্লিয়ার? সহজ না? এখন আমরা জাস্ট পরের স্টেপটাই যাই, কল স্পেন। এটা একবারই সহজ। এটা কিভাবে করব? এটা আমরা এইভাবে করি, এই দুইটা মিলে একটা করে আলাই, সিরিয়াল নাম্বারের দরকার নাই, ঠিক আছে? জাস্ট নাম দিয়ে শুরু হচ্ছে মনে করেন। তাহলে এই জায়গাটা আসি, যে সিরিয়াল নাম্বার এবং নাম এই দুইটা জিনিস কোথায় আছে? আচ্ছা, এটা করলে ভেঙে যাবে। আচ্ছা, ভাঙবে না, ঠিক থাকবে, সমস্যা নেই। এই এতটুকু বুঝতে পারছি সবাই? তাহলে পরে আরেকটা স্টেপে যাচ্ছি, এই দুইটা মিললেই হবে, আমার আর আজকে তেমন কিছু নাই। তাহলে এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই যে 01 যেটা দিছি এটা রাখবো না আমি, ঠিক আছে? মানে একটা টেবিল তৈরি করতে চাই, বা আমি একটু আবার নতুন করে মানে পরিষ্কার করে করি জিনিসগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এখন যদি আবার ভেঙে যায় তাহলে বলবো না ভাই কি জানি কি করছে, কিছু কাজ করে না, উল্টা পাল্টা হয়েছে, ভেঙে যাবে, আমি বুঝতেছি। সো আমি আবার নতুন করে করি, আমার টি বডিটা আবার নতুন করে সাজাই। এই আমার টি বডি নাকি? টি বডি না এটা? এর মধ্যে কি দিব? টিআর দিব। টিআর এর মধ্যে রাখবো হচ্ছে কি টিডি, এরকম করে কেন? তাহলে এখানে দেন হচ্ছে আপনার কি কি আছে আমাদের? 01 নাম্বার দিলাম, তারপরে নাম দেই, স্টুডেন্ট নেম যেটা দেই। এখানে কেউ নাই ফয়সাল নামে? আছে? ও আচ্ছা, এই জন্য এই নাম আসছে। তারপরে কি দেবো? সাবজেক্ট। সাবজেক্ট দিতে চাই হচ্ছে বাংলায় দেই, বাংলাতে সে পাইল কত? আরে না, সে পাইল 33।
এটা আমরা এখানে রাখলাম। ওকে, তাহলে এটা কিন্তু টি হেড এবং এটা টিএস দিয়ে আমরা হ্যান্ডেল করতেছি, এটা সবসময় এই জায়গায় থাকবে। আর টি ফুড এটা, আর এটা হলো আমাদের একটা ডাটা আমরা এখন সার্চ করে পাইলাম। এখন আমরা যাচ্ছি তাকে এভাবে সিরিয়াল নাম্বারে দেখাবো না, এই দুইটা মিলে একটা দেখাবো। এবার আমাদের চাওয়াটা বুঝতে পারছি সবাই? এবার চিন্তা করেন, আমি সিলেক্ট করলাম, এটাতে জিনিসটাকে মার্জ করতে হবে, তাই তো? এটা কাজ না আমাদের? এখন আমি যাদের মধ্যে সিলেক্ট করছি তারা কি একটা রোতে আছে নাকি দুইটা রোতে? একটা রোতে। দুইটা রোতে। বুঝে শুনে উত্তর দেয়, দুইটা রোতে। এই সবাই বুঝে বলেন। একটা রোতে কিন্তু আমি আছি, দুইটা সেল নিছি কিংবা দুইটা টিডি নিছি বলতে পারলে। তাহলে আপনার নাম বলেন আমার সাথে সাথে। এর নাম কি? প্রথম টিয়ারের প্রথম টিডি এটা, আর এটা হচ্ছে প্রথম টিয়ারের সেকেন্ড টিডি এটা, তাই না? এই যে দেখেন, এই দিক থেকে তাকা তাকা বলেন, এরকম তো হা করে তাকাতে কি আছে, যেমন চাইনিজ বলতেছি আমি। এই যে নাম, এই যে 01টা আর এই যে ফয়সালটা একটা টিয়ারের মধ্যে আছে না? তার মানে কি এটা বলা যায় না যে এটা প্রথম টিয়ারের প্রথম টিডি, প্রথম টিয়ারের সেকেন্ড টিডি? বলতে অসুবিধা কি? এই দুইয়ের মধ্যে আমি মার্জ করব। তাহলে মার্জ করার প্রথম শর্ত কি? যে ভ্যালুটা লাগবে না সেটা ফেলে দেব। এখানে কাকে লাগবে না? 01 কে লাগবে না, এটাকে ফেলে দিলাম। এখন এই জায়গাটা আমাকে কি করতে হবে? দুইটাকে মিলে একটা বানাইতে হবে। তাহলে আমি দেই কল স্পেন, যেহেতু এবার কলাম, দুইটা কলামের মধ্যে করতেছে না, এইজন্য কলাম। আমি কিন্তু রোতে আর কোনো হিট করি না, করছি, সেজন্য এবার আর রোস আমরা কি আসবে? কল স্পেন, COLSPAN। এখানে কত দিব বলেন তো? 2 হলো? হয়ে গেল না কাজটা? নামটা সেন্টারে লাগবে। আপনি সেন্টার নামে একটা অ্যাট্রিবিউট এখানে আছে, এই যে এখানে আরেকটা জিনিস আছে, অ্যালাইন। অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আছে, ALIGN CENTER, এই যে আসছে। ঠিক আছে, আমরা যেহেতু এখন CSS পারি না, তো এইভাবে করলাম। এই বুঝতে পারছি এটা? এটা কিন্তু একবারে সহজ, এইজন্য আমি প্রথমে আগে জটিলটা করালাম, এখন এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। জাস্ট দুইটা টিডি তো, সো একই জায়গায় থাকবে, আপনার একটা রোতেই থাকবে। আপনার লিমিটেশনটা বা আপনার চিন্তার জায়গাটা একটা টিআর এর মধ্যেই থাকবে। এবং আপনি এভাবে টান দেন, ধরেন, এই দুইটাকে মিলে এবার রাইট ক্লিক করে আমার ওয়ার্ডের মধ্যে চেষ্টা করেন। তো এইভাবে তো হবে না, বাট আপনি এটা ক্লিয়ার করতে পারছেন যে কারা কারা, এদের দুইজনের নাম ধরেন, বা এইভাবে ভ্যালু দিয়ে আপনি এদেরকে চিনতে পারবেন। এই যে জায়গায় আছে, এটাকে ফেলে দেন, এই জিনিসটা এই জায়গায় নিয়ে আসেন, পুরো জিনিসটাই নিয়ে আসি এই জায়গায়। হলো? দুটো মিলে একটা হয়ে গেল না? এখন টেবিলের সাইজ যেরকমই হোক, যেটা যেরকমই হোক, আপনার জাস্ট একটু চিন্তা করতে হবে যে আপনি কোনটাকে রো ধরতেছেন, কোনটা কলাম ধরতেছেন। ঠিক আছে, এইভাবে। তো আমরা এই 2 মিনিট এক্সারসাইজ করি, না তো আমার তো পুরো জিনিসটা বেঁচতে যাবে। ঠিক আছে, তাহলে একটু আমি